বাংলাদেশের ফুটবল ভক্তদের অনেকদিন ধরে একটা চাওয়া ছিল যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আছে তাদেরকে এনে জাতীয় দলটাকে শক্তিশালী করা। এই চাওয়াটা তো অন্যায় কিছু না, পৃথিবীর বহু দল এই সিস্টেমেই চলতেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের ফুটবল ফেডারেশন এটাকে কখনো খুব বেশি গুরুত্ব দেয়নি। জামাল ভুঁইয়া, তারিক কাজী একেবারে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে তারপরে জাতীয় দলে ঢুকছে। কিন্তু এই ফুটবল ফেডারেশন আসার পরে তারা আসলে প্রবাসী ফুটবলার বলে বা বংশোদ্ভূত ফুটবলার বলে তাদেরকে আনার জন্য অনেক বেশি উৎসাহী হয়ে বসে। সেটা প্রমাণ আমরা দেখলাম যে পৃথিবীর শীর্ষ জায়গায় খেলা প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী আমাদের বাংলাদেশ দলের হয়ে অভিষেক হলে এখন আমরা পাইপলাইনে আরো অনেক অনেক ফুটবলার দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমি 32 জন ফুটবলারের একটা তালিকা ফেসবুকে টুইটে দেখছি, এই তালিকাটা সত্যি কিনা আমি জানি না। যাই হোক, আজকে বাফুফের পক্ষ থেকে অনেকটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে যে তারা প্রায় 30 জন ফুটবলারের ট্রায়াল নিতে যাচ্ছে। যদিও সেখানে খুবই সুন্দর একটা পরিকল্পনা বাফুফের সহসভাপতি জানাইছেন, সেই পরিকল্পনাটা নিয়ে আমরা কথা বলবো। তার চেয়ে বেশি আজকে কথা বলবো যে অনেকদিন ধরে যাকে নিয়ে কথা হচ্ছে, ইনফ্যাক্ট আমজাদ প্রায় কাছাকাছি সময় থেকে যাকে নিয়ে কথা হচ্ছে, সেই প্রথম বাংলাদেশের হয়ে খেলার একবারে তাপ প্রান্তে চলে। এটাও আমাদেরকে জানাইছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম চৌধুরী। উনি মূলত দেখভাল করতেছেন বিদেশ থেকে আমাদের যে ফুটবলারদের আনা এই প্রসেসটা পুরো দেখভাল করতেছেন উনি। তো উনি মিডিয়াকে জানাচ্ছেন যে শ্রমিক শ্রম একদম বাংলাদেশ জাতীয় দলের যোগ দেওয়া তার প্রান্তে আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ খুব ভালো অবস্থায় আছে এবং আগামী জুনে যে ইন্টারন্যাশনাল ব্রেক মানে যেটাতে আমজা ফিরে আসবে বলে এয়ারপোর্টে দাঁড়া চলে গেছে, সেই ব্রেকই ন্যাশনাল টিমে শ্রমিক শ্রমকে দেখা যেতে পারে। এখন এটা কতটা রিয়েলিস্টিক এবং শ্রমিক শ্রম যেহেতু কানাডার হয়ে অলরেডি দুটো ম্যাচ খেলে ফেলছে, তার কোনো আইনি জটিলতা আছে কিনা এসব ব্যাপার নিয়ে এই বিষয়ে আমাদের যে সবচেয়ে ভালো বিশেষজ্ঞ আরিফিন জিসান ভাই, আরিফিন জিসান ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি এবং বিএসএফ এর থেকে একটু বোঝার চেষ্টা করছি সব মিলে আসলে সমিতির কি অবস্থা এবং প্রবাসী ফুটবলারদের যে একটা ট্রায়ালের চিন্তা করছে সেটা কিভাবে হবে, এই ব্যাপারগুলো আজকে একটু বলি। আমার ধারণা আজকের এই কন্টেন্ট দেখে লোকেরা জানবে যে সমীর কে। এরকম লোক বাংলাদেশের ফুটবলে আর খুব একটা অবশিষ্ট নাই। আমার ধারণা আমরা লাস্ট পার্সন যে জানছি যে সমীর কে। তারপর যদি কেউ আমার মুখ থেকে থাকেন তাকে আমি একটু সংক্ষেপে বলি, সমীর হচ্ছে বাংলাদেশি মা বাবার সন্তান। ওর বাবা মা দুজনই সিলেটের মানুষ, কিন্তু জন্ম কানাডায়। কানাডার এডমন্টন শহরে তার জন্ম এবং ওখানেই তার বাচ্চা হিসাবে ফুটবলে হাতে করি মাত্র 6 বছর থেকে সে ফুটবল খেলে। তারপরে ওখানে অপেশাদার ফুটবল দিয়ে শুরু, পরে পেশাদার ক্লাবে খেলছে এবং সম্ভবত বাংলাদেশি বাংলাদেশের প্রথম ফুটবলার যে MLS সুপার লিগে খেলছে, মানে মেজর সুপার লিগ, যেটা মেসি খেলে যেখানে এখন। ওখানে সে দুটো ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে খেলছে। এটা আমি ঠিক নিশ্চিত না যে সে কিং সুলেমান ভাইদের আগেই খেলছে নাকি পরে খেলছে। তবে স্টিল সুলেমান ভাইরা তো ওইরকম সরাসরি বাংলাদেশি ব্লাড কানেক্টেড না। সুলেমানের হচ্ছে নানি বাংলাদেশ, উইন সুলেমান, কাভান সুলেমানের নানি হচ্ছে বাংলাদেশ। ফলে শুধু অনায়াসে দাবি করতে পারে যে আমি ফার্স্ট জেনারেশন বাংলাদেশি যে হচ্ছে প্রথম ইউএস মেজর সুপার লিগে খেলছে। ফাইন এর পরেও সত্যি বড় বড় চমকটা খেলছে। সে কানাডার দুটো যুব দলের হয়ে খেলছে, কানাডা আন্ডার 20 হয়ে খেলছে, কানাডা আন্ডার 21 হয়ে খেলছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটো ম্যাচ খেলে ফেলছে। বুঝতেছেন যে তার একটা বিরাট যোগ্যতা আছে বলেই ওই যে পর্যন্ত গেছে। দেখেন, কানাডার ফুটবল নিশ্চয়ই ইংল্যান্ড, আর্জেন্টিনা বা ব্রাজিল, স্পেনের মতো না। মানে এইসব দলের জাতীয় দলে চান্স পেলে আমরা যত গুরুত্ব দিয়ে দেখবো কানাডাকে অত গুরুত্ব দিয়ে দেখতে না। স্টিল আপনি যদি বাংলাদেশে বসে চিন্তা করেন তাহলে এটা অনেক 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 বড় ব্যাপার। কারণ কানাডা বিশ্বকাপ খেলা দল এবং কানাডা এবার বিশ্বকাপের অনেক পোস্ট, ফলে কানাডার খেলাটা কিন্তু বড় ব্যাপার। 2020 পর্যন্ত শ্রমিক শ্রমের সঙ্গে যখনই বাংলাদেশের তো যোগাযোগ করছে, সে খুবই ওয়েলকাম করছে, সে ভালোভাবে কথা বলছে, ফুটবল ফেডারেশন বলেন, জার্নালিস্ট বলেন, সেখানে সে সবসময় পেয়েছে যে তার ড্রিমটা আর সে কানাডার হয়ে লম্বা সময় খেলা। এখন ভাই একটা ছেলে কানাডা ন্যাশনাল টিমে টাক পেয়ে গেছে, দুটো ম্যাচ খেলছে এবং ঘটনাচক্রে ওর যে প্রথম ম্যাচটা ছিল কানাডা হয়ে, ওটা ছিল ইংল্যান্ডের এবং ইংল্যান্ডের সেই দলটাকে কিন্তু হারাইছে। খুব প্রীতি ম্যাচ, 2-1 করে হারাইছিল। এবং ও হচ্ছে মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, কখনো কখনো অ্যাটাকিং মিডফিল্ডে খেলে। ফলে ওর নিশ্চয়ই সেখানে বড় ভূমিকা ছিল। এই অবস্থায় সমেত সঙ্গে বাংলাদেশের কথা ভাববে না, এটা তার কোন দোষ ধরার সুযোগ নেই। এটা আসলে যে কেউ হলে কানাডার কথাই ভাব, বাংলাদেশ আর কানাডার চয়েস থাকে।
2020 ওয়ার্ল্ড কাপ হলো ওই সময় পরপর কয়েকটা ইনজুরি খুব খানিকটা ফর্ম হারায় ফেলা। এই ২ টা মিলে ও যখন মেজর সকার লিগেও নিজেকে ধরে রাখতে পারেনি, পরে কানাডা ন্যাশনাল টিমে যে রাডার, সেখান থেকে সে বেশ সরে গেছে। এখন সে কানাডা প্রিমিয়ার লিগে একটা দলে খেলে, দলটা একেবারে ছোট দল না, ওই দলটা খেলে বেশ ভালোভাবেই খেলে যাচ্ছে। কিন্তু এখন সত্যি কথা হচ্ছে গত ৪-৫ বছরে সে আর কানাডার বিবেচনায় নাই। তারপরও সমিত একেবারে হাল ছাড়তেছিল না। মানে ২০২০ শেষ খেলছে। এখন হচ্ছে ২০২৫। ও তারপরেও একটা ড্রিম ছিল। ড্রিমটা কি? যেহেতু কানাডা, ইউএসএ এবার ২০২৬ বিশ্বকাপ আয়োজন করতেছে। যদি কোনো কারণে ও তো কিন্তু প্রিমিয়ার লিগে ভালোই করতেছে। কানাডিয়ান প্রিমিয়ার লিগে। যদি কোনো কারণে প্রাথমিক দলে ডাক পায়, তাহলে একটা চান্স থাকে না? বিশ্বকাপ খেলার সম্ভাবনা। ফলে ওই একটা স্বপ্নের অপেক্ষায়ও ছিল। কিন্তু সেই স্বপ্নটাও ইনফ্যাক্ট গত মাসে শেষ হয়ে গেছে। কারণ কানাডা অলরেডি তাদের আগামী বিশ্বকাপের যে সেটআপটা সেটা ঘোষণা করে ফেলছে। ৬০ সদস্যের একটা পুল ঘোষণা করছে। এই পুল থেকেই তারা দল ঘোষণা করবে। ফলে শ্রমিক মোটামুটি বুঝে গেছে তার ভবিষ্যৎটা। তাকে বাংলাদেশের হয়েই খেলতে হবে এখন যদি সে আরো ইন্টারন্যাশনাল খেলতে চায়। আর যেহেতু তার বাবা-মা দুজনই বাংলাদেশী, ফলে তার তো আসলে ওই অ্যাম্বিশনটা থাকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করা। এই মুহূর্তে সংসদের চিন্তাটা কি এটা নিয়ে আমি কোনো সাক্ষাৎকারটা দেখি নাই। আমি টুকটাক যোগাযোগের চেষ্টা করছি। আমি পার্সোনালি কিছু জানতে পারি। কিন্তু বিএসএফ থেকে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে সে খুব পজিটিভ অবস্থায় আছে। মানে তার সঙ্গে আলাপ আলোচনা বেশ ভালো অবস্থায় চলে গেছে। এর মধ্যে ফাহাদ সাহেব বিএসএফ যিনি ভাইস প্রেসিডেন্ট, উনি মিডিয়াতে আলাপ করছেন, উনি মিডিয়াতে বলছেন যে আসলে সদস্য নেক্সট জুনেই বাংলাদেশের হয়ে খেলতে পারে। যদিও ডিসক্লোজ করেন নাই যে ওর পাসপোর্টের কি অবস্থা আছে মুক্ত মত এগুলো ডিসক্লোজ করেন নাই। আপনারা জানেন যে জুনের ব্রেকে আমাদের বিশ্বকাপ বাছাই করবেন ম্যাচ কিছু যেটা খেলতে আমজা আবার দেশে আসবে এবং ওই সময়ে বাংলাদেশের সঙ্গে একটা প্রীতি ম্যাচও আয়োজনের চেষ্টা করতেছে। সেটা হয়তো একটু তারকাবহুল কোনো দলকেও আপনারা দেখে ফেলতে পারেন। এটা নিয়ে বিএসএফ এর একটু চিন্তা ভাবনা আছে যে একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ করা যায়। মানে এমন যদি হয় যে ২ পক্ষে আর্জেন্টিনা খেলতেছে বা ওরকম কোন দল খেলতেছে। আবার এদিকে শ্রমিক খেলতেছে, ফাহমুদুল খেলতেছে, আমজা খেলতেছে। সব মিলে খুব জমজমাট একটা ব্যাপার করলেও হইতে পারে। সেরকম একটা চেষ্টা নিয়ে ভেবে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে জুন মাস আসতে তো মাত্র ৩-৪ মাস বাকি। এই সামান্য সময়ের মধ্যে শ্রমিক পুরো প্রসেস কমপ্লিট করা সম্ভব। যেহেতু আপনারা জানেন যে হামজার ক্ষেত্রে এক আইনি জটিলতা হয়েছিল। হামজা আন্ডার 21 দলে খেলায়, ইংল্যান্ড আন্ডার 21 দলে খেলায়। সেক্ষেত্রে শ্রমিক যেহেতু ইন্টারন্যাশনাল খেলে ফেলছে, কানাডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ২ টো ম্যাচ খেলে ফেলছে। সেক্ষেত্রে কি শ্রমিকের আশাটা এত সোজা? আমি এটা নিয়ে আমাদের আরএসএন ইনসানের ভাই যারা হচ্ছে আসলে আমজা বলেন, শ্রমিকগণ বলেন, এদের সবাইকে খোঁজার কাজটা করছেন। আমজাকে তো বাংলাদেশ পর্যন্ত আনার যে প্রসেস, এখানে আরএফিন ইনসান ভাই এবং তার যে বাংলাদেশ ফুটবলের যে গ্রুপটা আছে তাদের বিরাট একটা ভূমিকা আছে। শ্রমিককেও কিন্তু আইডেন্টিফাই করার ক্ষেত্রে ১ম যখন তাকে স্পট করা হয় যে ও বাংলাদেশের বংশোদ্ভূত, এটাও কিন্তু ওই গ্রুপের একজন করছে, তার নাম হচ্ছে রাজন, যেটা আমাকে জিসান ভাই জানালেন। তো জিসান ভাই বললেন যে না খুব একটা জটিলতা নাই। কেন জটিলতা নাই? ফিফার আইনে এখানে একটা ব্যতিক্রম আছে। ফিফা আন্ডার 21 দলের হয়ে যদি কেউ খেলে সিনিয়র মেম্বার হিসাবে, অর্থাৎ একজন সিনিয়র মেম্বার হিসাবে যদি কেউ খেলে, তার পারমিশন পাওয়াটা খুব কঠিন ২০২০ সালের পর থেকে। কিন্তু ২০২০ সাল হোক আর যে সময় হোক, কেউ যদি সিনিয়র দলের হয়ে খেলে, যদি ৪ ম্যাচে কম খেলে, তাহলে তার পারমিশন পাওয়া মোটেও কঠিন না। মানে তার অ্যাসোসিয়েশন বদলানো এত সহজ একটা ব্যাপার। তাকে জাস্ট কানাডা থেকে একটা এনওসি নিতে হবে। মানে যে ফেডারেশনে সে খেলছে, ওই ফেডারেশনের একটা এনওসি নিতে হবে। ওটা ফিফায় জমা দিতে হবে। ফিফা আর ওটা কোনো টেকনিক্যাল কমিটিতেও পাঠাবে। তারপর দেখবি যে ২ টো ম্যাচ খেলছে। মানে ৪ এর কম দেয়া। ৪ এর কম হলেই সে পারমিশন পেয়ে যাবে। যদি এই ম্যাচ নাম্বারটা ৪ বা তার বেশি হয়, তাহলে কিন্তু আমাদের খুব সাফার করতে হতো। তাহলে শ্রমিক সংক্ষেপ পেয়ে দেয়া আমাদের কোর্ট অফ আরবিট্রেশন পর্যন্ত যেত। ওখান থেকে রায় নিয়ে তারপরে এসে কানাডার এনওসি সহ ফিফায় জমা দিতে হবে। যাক কপাল ভালো যে ও ৪ ম্যাচ খেলে নাই। যদিও এটা শ্রমিকের জন্য খারাপ খবর, কিন্তু আমাদের জন্য এটা একটা বিরাট রিলিফ যে ও ৪ ম্যাচ খেলেনি। ও মাত্র ২ টো ম্যাচ। ফলে ফিফার আইন বলতেছে যে ও অনায়াসে বাংলাদেশের হয়ে খেলতে পারে। ফলে শ্রমিকের পক্ষে চাইলেই জুনে এসে ওই প্রীতি ম্যাচটা এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা একেবারেই খেলা সম্ভব। সেক্ষেত্রে আমরা জুনের উইন্ডোতে জাতীয় দলে জামাল ভুঁইয়া, তারিক কাজী, হামজার পাশাপাশি আরো একাধিক প্রবাসী ফুটবলার দেখতে পারে। এমনও হতে পারে ফাহমিদুল ইন দ্য মিন টাইম যেসব একাল চলতেছে এগুলো অনেক কেটে আসছে। আপনারা জানেন যে এই পুরো ব্যাপারটা ক্রীড়া উপদেষ্টার একটা অংশগ্রহণ হয়েছে, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে প্রাথমিক সভাপতি বৈঠক করছেন।
আন্দোলনকারীদের সঙ্গে সভাপতি বৈঠক করছে। সব মিলে ব্যাপারটা যে প্রকোপটা ডাউন, এটা কর্তৃপক্ষ বোঝে। এবং কোচ যিনি আছেন তিনি যদি এর মধ্যে বিদায় নাও হন, তাহলে কোচ তো প্রকাশ্যেই স্বীকার করছেন যে ফার্মদের টপ লেভেল খেলোয়াড়। এখন যে কারণেই হোক ফার্মদের ওই সময় ডাকায় নাই। এখন যেটা হবে, এখন স্টাডিয়ামে ডাকতে হবে। তার মানে আপনি দেখেন আর কিন্তু সিনারিওটা এইভাবে ভাবি যে আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডে জামাল আছে, আমাদের পুরনো সৈনিক। জামাল ভাই আমাদের ক্যাপ্টেন। সঙ্গে একটু ওপরে যদি, যেটা আমি আগের কন্টেন্টেও দাবি করছি, যে একটু ওপরে বক্স টু বক্স যদি হামজা চৌধুরী খেলে, আর সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে অভ্যস্ত সমিত সোম, সে যদি অ্যাটাকিং মিডফিল্ডে চলে যায়, এবং আমি দেখলাম সে কখনো কখনো লেস লেভেলে অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে এবং সে গোলও পাইছে। আপনারা তো জানেন এসব বিষয়ে আমার জানা বোঝা কম। সমীর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কত ভালো হইতে পারে, এটার জন্য আপনাকে দুটো তথ্য জানাতে পারে। 2016 সালে কানাডা তাদের মোস্ট এক্সাইটিং ইয়াং প্লেয়ারের যে লিস্ট প্রকাশ করে, ওইখানে তিনজনের মধ্যে ছিল একজন সমীর শর্মা। ও ওখানে তাকে পরিচয় করা দেওয়া হয়েছিল যে সেন্ট্রাল মিডফিল্ডার অর অ্যাটাকিং মিডফিল্ডার, দুটো হিসাবে তার ভবিষ্যৎ অসাধারণ। একই সঙ্গে 2017 সালে আপনি যদি দেখেন, 2017 সালে এমএলএস এ গেল, এবং এমএলএস কি গেল, ওইটা এডিডাস এর একটা প্রোগ্রামের অংশ হিসাবে। এডিডাস এর প্রোগ্রামটা ছিল জেনারেশন এডিডাস নাম। জেনারেশন এডিডাসটা কি ছিল? এমএলএস যেটা করে যে কানাডারও এক্সাইটিং খেলোয়াড়দের, তাদেরকে ভবিষ্যৎ মনে করে, তাদেরকে নিয়ে একটা ক্যাম্পেইনের মতো করতেছে। তারা এমএলএস এর বিভিন্ন টিমে খেলবে, ভবিষ্যৎ ইউএস কানাডার ফুটবল নিয়ে কাজ করবে, তারা অনেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে এডিডাস। এবং সেইটার অংশ হিসাবে সমিস্টরকে সিলেক্ট করা হয়েছে। সে ওই জেনারেশন এডিডাস এর অংশ ছিল। এবং আপনি যদি দেখেন জেনারেশন এভিটেসের প্রোগ্রামেও কিন্তু তাকে পরিচয় করা দেওয়া হয়েছিল যে একজন ভার্সেটাইল মিডফিল্ডার, যে চাইলে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে। ফলে আমি নিশ্চিত যে এই কয়েক বছরের শ্রমিক তার অ্যাটাকিং মিডফিল্ডে খেলার অভিজ্ঞতাটা নষ্ট করে ফেলে। এখন সে মিষ্টি খেলে বাংলাদেশ ন্যাশনাল টিমে অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে। তার মানে কি একটা মজার ব্যাপার হবে, বাম সাইডে ফাহমিদুল খেলবে, ডান সাইডে আমার আল্লামিন খেলবে, মানে একদম স্ট্রাইকার হিসাবে। তার পেছনে হয়তো সমিত খেলবে, তার পেছনে হামজা থাকবে, তার পেছনে জামাল থাকবে। আমাদের যারা ভালো আছে, তপু আছে, তারপরে গোলকিপিং এ মিতুল আছে। আমি তো লোকালদের সেটা করতে পারবো না, এবং ছোট করার সুযোগও নাই। এরাও তো ইয়েমেকে ফাইট দিবে। ফলে আমরা একটা বিউটিফুল বাংলাদেশ দলের জন্য ওয়েট করতে পারি। আগামী জুন জুলাই থেকেই হয়তো আমরা এই একটা শক্তিশালী বাংলাদেশ দলকে দেখব, যে বাংলাদেশ দলটা আসলে অন্য লেভেলে খেলে। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে কি আমরা একদম এরকম প্রবাসী বা বংশোদ্ভূত নির্ভর ফুটবল দলে পরিণত হয়ে যাবো? যে ওই যে আরব আমিরাত একসময় যেরকম ক্রিকেট টিম নামাতো, ইন্ডিয়ান এবং পাকিস্তানি বংশোদ্ভূতদের দিয়ে দল করা হয়েছে। এটা হলে আমরা রেজাল্ট পাবো, এটা হলে আমাদের এখানে ক্রিকেট কালচারে ডেভেলপমেন্ট হবে। কিন্তু কার্যতবুকে ডাউন একটা থাকতে হবে, যে একটা সময় থেকে এমন হয় যে মাঠে 11 জন ফুটবলার খেলতেছে, তাদের কারোর সঙ্গে বাংলাদেশের লোকাল ফুটবলের কোনো রিলেশন নাই। ওটা অর্জন করতে একটু কষ্ট হয়। চুক্তি তর্কের জায়গা থেকে আমি মানি যে এটাই হওয়া উচিত, যে 11 জন বেস্ট, তারা যদি কানাডা থেকে আসে, মঙ্গল গ্রহ থেকে আসে, ইংল্যান্ড থেকে আসে, আর নানান মাসে থেকে আসে, কোনো তফাৎ নাই। বাংলাদেশের ব্লাড রিলেশন থাকতে হবে, এবং তাকে বেস্ট তার যে 11 জন নাম। কিন্তু এটা মানতে কষ্ট লাগে, দেখতে কষ্ট লাগে, যে সবাই, কেউ বাংলাদেশের লোকাল ফুটবল খেলে না, কেউ বাংলাদেশের ঘরোয়া ফুটবল চেনে না, কেউ বাংলাদেশ বলাতে চেনে না, তারাই শুধু রিপ্রেজেন্ট করতে পারে বাংলাদেশ। তাহলে এই জায়গা থেকে আমাদের মুক্তির উপায় কি? মুক্তির উপায় তো বাংলাদেশ ফুটবলকে ডেভেলপ করতে হবে। মানে বাংলাদেশি ফুটবলারকে যেন ওই যে আগে গুলোকে যেটা বলছে যে হামজা আসলে চ্যালেঞ্জ করতে পারে। যে হামজা আসছেন, ওয়েলকাম, একটু দাঁড়ান, দেখেন যে আপনার সঙ্গে কম্পিট করার জন্য আমার 3টা ছেলে আছে। ওদের যদি আপনি টপ খেতে পারেন তাহলে ঢুকবেন, না হলে ঢুকবেন না। এই পরিস্থিতি তখন তৈরি করতে হবে। এখন এটা আমরা কি ভাববো? বাংলাদেশের বংশোদ্ভূত খেলোয়াড়দের যে জোয়ারটা আসতেছে, এটাকে আমরা একটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাছে লাগাই। সেটা কি? এখন পর্যন্ত যে বড় নামগুলো আসছে তাদেরকে আমরা ট্রায়ালে নিব, বা কিছু ক্ষেত্রে আমরা নাম এবং তার পুরনো পারফরমেন্সই যথেষ্ট মনে করি। কিন্তু নেক্সট কি আমাদের একটা বড় একটা লিস্ট, 7 জন মেয়ে এবং 30টি পরীক্ষক ছিলেন, একটা বড় লিস্ট। এই লিস্টটাকে আমরা একটা ট্রায়ালের মধ্যে দিয়ে আসছি, মানে এখান থেকে সবাই দিন। এটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই ট্রায়ালে ওনারা খুব সিনিয়র কাউকে অ্যাকসেপ্ট করবেন না। সর্বোচ্চ ওনারা ২০ বছর বয়স পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন। আমি যতজন এপ্লাই করতেছে আপনারা জেনে অবাক হবেন, বিএসএফ এর ওয়েবসাইট এখন ভর্তি হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। এই যে বাংলাদেশ দলের হয়ে খেলতে চায়, বাংলাদেশের হয়ে খেলতে চায়, এরকম বাচ্চাদের অ্যাপ্লিকেশন। অসাধারণ ব্যাপার, অসাধারণ ব্যাপার। ওকে ফাইন, সবগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে, যে আসেন আপনারা।
কিন্তু ২০ এর বেশি বয়স হলে খুব একটা উৎসাহ দেওয়া হচ্ছে না। আসে, ট্রায়াল দেন। যদি ভালো মনে হয় তখন আমরা ভাববো। কিন্তু ২০ এর কম হলেই তাদেরকে বিএফএফ বলতেছে, ওকে আসেন। এই আমরা ২-১ মাসের মধ্যে একটা বড় ট্রায়াল করব এবং ফার্স্ট সাহেব বলছেন যে এই ট্রায়ালটা এমন না যে ১ ঘন্টার ট্রায়াল হবে। এটা কমপক্ষে ৩ দিন, যদি যথেষ্ট পরিমাণে বাচ্চারা আসে ৫ দিন ৭ দিন হতে পারে। এটা আয়োজন করতেছে টেকনিক্যাল কমিটি, শুটিং করার কথা। টেকনিক্যাল কমিটি ঠিক করবে যে কোথায় হবে, আবাসিক ক্যাম্পটা কিভাবে হবে, কে কে থাকবেন, কোন সব পোস্টটা থাকবেন এসব পরিচালনার জন্য, কারা জুরি হিসাবে থাকবেন, বিচারক হিসাবে থাকবেন, অনেক কিছুর ব্যাপার আছে তো। ফলে এখানে উৎসাহ দেওয়া হয়েছে যে বিশেষ কম যারা তারা আসেন। তাদেরকে তাহলে কি করা? এবার এই খেলোয়াড়দের মধ্যে যাদেরকে পটেনশিয়াল মনে হবে, তাদেরকে সরাসরি ইনজেক্ট করা হবে বিভিন্ন বয়সভিত্তিক টিমের প্রাথমিক দল। এমন না যে ওই টিমের মূল স্কোয়াডে তাদের ঠেলে দেওয়া হবে। না, সেটা করা হবে না। অ্যাজ আমাদের বয়সভিত্তিক দল কিন্তু খুব ভালো পারফর্ম করে ফুটবলে। আর আপনারা জানেন যে একের পর এক সাব চ্যাম্পিয়নশিপ আমরা বয়সভিত্তিক দলে জিততেছি। ফলে ওদেরকে কোনোভাবেই এরকম করা যাবে না যে সরাসরি তুমি এসে বয়সভিত্তিক দলে। এখানে প্ল্যানটা হচ্ছে তারা ট্রায়ালে ভালো করলে এইসব প্রবাসীরা তাদেরকে ইনজেক্ট করা হবে প্রাথমিক দলে। প্রাথমিক দলে তারা নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারলে তারা তখন মূল দলে ফিরবে। একই সঙ্গে চেষ্টা করা হবে এদের ভিতরে যত বেশি সম্ভব উৎসাহ দেওয়া যে তোমরা আমাদের লোকাল ফুটবলে খেলো, বয়সভিত্তিক লোকাল ফুটবলে খেলো, আমাদের এলিট একাডেমির সঙ্গে বিভিন্ন রকম টুর্নামেন্ট হয়, এগুলোতে অংশ নাও। আর যারাতে বয়স এবং স্কিল পারমিট করে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফলে আমাদের জন্য এটা আসলে একটা অবারিত সম্ভাবনা তৈরি করতে। আমি কিন্তু ভাই এমনিতেই আমি খুব অপটিমিস্টিক মানুষ, খুব স্বপ্নবাজ মানুষ। কথায় কথায় আমার চোখে জল চলে আসে। একটু বাংলাদেশ লাল সবুজের কোথাও সম্ভাবনা দেখলেই আমি নিজের সামলাইতে কষ্ট হয়। ফলে আমার কিন্তু মনে হচ্ছে যে ফুটবলে একটা জোয়ার আসছে। আমরা যদি এইভাবে কৌশলগতভাবে আগাইতে পারি, আমরা যদি প্রবাসী ফুটবলারদের ইউজ করতে পারি, আমাদের বয়স কান্না ঘরোয়া ফুটবলে একটু যদি আমরা ঠিকমতো আগাইতে পারি। আর আমি একটা জিনিস মনে করতেছি, জানেন আজকে ক্রিকেটটা যে 97 থেকে এখানে আসছে, এই যে প্যারাডাইম শিফটটা হইছে, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল আগে থেকে ক্রিকেট হয়ে গেছে। এই কাজটি তো শুধু সমর্থকরা করছে। মানে আমার স্বীকার করতে কোনো আপত্তি নাই। এটা যে অস্বীকার করবে আমি বলব যে মিথ্যাবাদী। যে বাংলাদেশের ক্রিকেটকে 97 থেকে আজকে 2025 সালে আনছে শুধুমাত্র আমাদের সাপোর্ট। এনে ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স অবশ্যই পারফর্ম করছে। আমি অস্বীকার করছি। যাদের সাথে ছিলেন দর্শকরা, আপনি যারা টিভির সামনে বসে এই মানুষগুলো বিজ্ঞাপন দাতাদের আকৃষ্ট করছে, আইসিসি র আকৃষ্ট করছে। এই বাচ্চারা, এরা তো মূল কোর্সটা হচ্ছে ইয়াংরা, যাদের বয়স ৩০ এর নিচে। এরা তো আমাদের মানে বাচ্চা। এই বাচ্চারা জেনারেশনে ক্রিকেটকে এখানে নিয়ে আসছে। আজকে সেই লোকেদের, সেই বয়সীদের আমি দেখতেছি মাঠে। এরা ফেসবুকে হইচই করতেছে, অনেক কিছু এরা হইচই করতেছে। ইদানিং ব্যাপারটা ফেসবুকে ৩ জনেই তারা মাঠে যায়, সমর্থন দেয়, বিভিন্ন ব্যানার নিয়ে তার অনেকগুলো গ্রুপ আছে আমাদের। কোন নির্দিষ্ট গ্রুপের কথা বলতেছে না। কেউ ছোট না। একজনের গ্রুপও খুব গুরুত্বপূর্ণ। একজন লোকও যদি ওখানে ভয়েস রেজ করে তো গুরুত্ব। রীতিমতো মাঠের অবস্থান দেওয়া। একই সঙ্গে ছোট বড় ইস্যু নিয়ে এরা রীতিমতো রাস্তায় বা নতুন ভবনে যে জায়গার প্রয়োজন সেই জায়গায় গিয়ে অবস্থান করে। ভয়েস রেজ, এরা বিভিন্ন সিন্ডিকেটের বিপক্ষে ভয়েস রেজ করছে। এদের কথা শুনলে রাষ্ট্র পর্যন্ত বাধ্য হচ্ছে। ফলে এরা জোয়ার আনবে, এরা বাংলাদেশের ফুটবলকে অন্য উচ্চতা গিয়ে দেবে। আজকে আমজা, সমিত সোম, জামাল ভুঁইয়া, মিতুল মার্মা, আমি তো সবার নাম জানি না, ক্ষমা করে দেবেন। আমি যে কজনের নাম কথায় আসলে বললাম, এরা হয়তো বাংলাদেশের ফুটবলকে ছাড়া ফুটবলটা রোল করেছে। তো মোর ফোর্সটা মাঠে নেই করছে। সেটা হচ্ছে আমাদের ইয়াং দর্শক আমাদের। এই সমর্থকরা যদি এইভাবে সমর্থন দিয়ে দেয়, বাংলাদেশ ফুটবলের না আগে কোনো বিকল্প নাই। কেউ ঠেকাইতে পারবে না। কেউ ঠেকাইতে পারবে না। সবাইকে শুভেচ্ছা। সেই দিনটা দেখতে মরার অপেক্ষা করতে সবাই দোয়া করবেন। অবদান।